গাইস 20,000 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু আরো একটি দুর্দান্ত ফোন চলে আসলো এবং ফোনটি হচ্ছে রেডমি 12, রেডমি নোট 12 না, শুধু রেডমি 12। কিছুটা সিমিলার টাইপের ডিজাইন থাকছে এবং স্পেসিফিকেশন থাকছে রেডমি নোট 12 সিরিজের মতনই। তো আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে যে ফোনটি আপনাদের জন্য এই প্রাইস পয়েন্টে কেমন হবে এবং কি কি স্পেসিফিকেশন আমাদের প্রোভাইড করছে। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ফার্স্ট অফ অল রেডমি 12 ফোনটির ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে এটি একটি বক্সি টাইপের ডিজাইনের সাথে এসেছে এবং পুরোটাই সিমিলার টাইপের ডিজাইন থাকছে রেডমি নোট 12 সিরিজের মতো। এবং ব্যাক সাইডে যদি আমরা ক্যামেরা সেটআপটি দেখতে যাই, এখানেও ট্রিপল ক্যামেরা সেটআপ আমরা দেখতে পারবো, সাথে একটি এলইডি ফ্ল্যাশ। কিন্তু এখানে কিন্তু কোনো উঁচু টাইপের বাম্প প্রোভাইড করা হয়নি, অর্থাৎ একটি কাটার প্রোভাইড করা হয়নি, জাস্ট ক্যামেরাগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এবং সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি পাঁচল সেলফি ক্যামেরা দেখতে পারবো। ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। একটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক, যেটি কিনা খুবই গ্লসি ফিনিশিং এর সাথে রয়েছে। এছাড়া স্কাই ব্লু এবং পোলার সিলভার কালারও রয়েছে। তো এই ফোনটি কিন্তু যথেষ্ট গ্লসি ফিনিশিং রয়েছে, যার কারণে ব্যাক সাইডে কিন্তু সহজে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছিল। তো আপনারা কিন্তু ফোনে কভার ইউজ করতে পারেন এই দিক থেকে বাঁচার জন্য। এছাড়া ফোনটির ওয়েট থাকছে কিন্তু 199 গ্রাম এবং এর থিকনেস থাকছে 8.2 মিলিমিটার। তো ফোনটি কিন্তু মোটামুটি থিক রাখা হয়েছে এবং মোটামুটি লাইট ওয়েট বলবো, বেশিও লাইট ওয়েট করা নেই, কিন্তু এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু যথেষ্ট পারফেক্টলি করা হয়েছে, যার কারণে কিন্তু ফোনটি আপনারা ওয়ান হ্যান্ডে ইজিলি ইউজ করতে পারবেন এবং খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন। এবং এর ফোনটি বক্সি টাইপের হওয়ার পরেও এর পাশের রাউন্ডগুলো কিন্তু অতটাও হাতে বাঁধে না, যার কারণে ফোনটি ইউজ করতে আপনাদের কোনো রকমের কমফোর্টনেসের ঘাটতি দেখা দেবে না। ফোনটির পোর্টস এন্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে আমরা একটি পেয়ে যাবো ভলিউম আপ ডাউন বাটন, সাথে একটি পাওয়ার অন অফ বাটনও থাকছে, যেখানে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে এবং এটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ভাবে কিন্তু কাজ করছিল। ফোনটির লেফট সাইডে গেলে আমরা একটি সিম কার্ড ট্রে দেখতে পারবো, যেখানে কিনা আমরা হাইব্রিড সিম কার্ড স্লট দেখতে পারবো, অর্থাৎ দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড একটি মেমোরি কার্ডের সাপোর্ট আমরা পেয়ে যাব। এর পাশাপাশি উপরের দিকে গেলে আমরা আয়ার ব্লাস্টার দেখতে পারবো, এছাড়া 3.5mm হেডফোন জ্যাকেরও সাপোর্ট পেয়ে যাব। এছাড়া নিচের দিকে আসলে একটি স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন এবং একটি টাইপ সি চার্জিং পোর্টও আমরা পেয়ে যাচ্ছি। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমটি কিন্তু গাইস প্লাস্টিকের থাকছে এবং ফোনটিতে কিন্তু IP53 এর সার্টিফিকেশনও দেওয়া রয়েছে, অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং পানির ছিটে ফোটায় কোনো রকমেরই সমস্যা হবে না। ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে গাইস ফোনটিতে কিন্তু একটি 6.79 ইঞ্চিসের একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যাতে কিনা 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এবং 550 নিটসের পিক ব্রাইটনেসও রয়েছে। এছাড়া ফোনটি থাকছে 1080x2400 পিক্সেলের এবং এর বিপিআই ডেনসিটি থাকছে 396। ফোনটির ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড় থাকছে, অর্থাৎ 6.8 ইঞ্চিসের কাছাকাছি, অর্থাৎ ভালো লার্জ একটি ডিসপ্লে থাকছে। এছাড়া এতে 90 হার্টজের রিফ্রেশ রেটের মাধ্যমে আপনারা কিন্তু ভালো স্মুথলি মাল্টিটাস্কিং করতে পারবেন এবং এর কালারটাও কিন্তু দুর্দান্ত দেখায় ডিসপ্লে থেকে, অর্থাৎ ভালো স্যাটিসফাইড আই ক্যাচিং কালার কিন্তু এটি প্রোভাইড করছিল এবং ডিসপ্লেতে যে ডিটেলস গুলো কিন্তু যথেষ্ট ধরে রাখতে পারছিল। এছাড়া মাল্টিটাস্কিং করতে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না, ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস গুলো আপনারা ইজিলি রান করতে পারবেন। এছাড়া ফোনটিতে যেহেতু 550 নিটসের পিক ব্রাইটনেস হচ্ছে, তো এটির মাধ্যমে আমরা ইনডোর কন্ডিশনে ভালো মতো ফোনটি ইউজ করতে পারছিলাম, কিন্তু একবারে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা স্ট্রাগল করতেছিল, অর্থাৎ পিক ব্রাইটনেসটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে কিন্তু আরেকটু বেশি পারফেক্ট হতো। ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু রয়েছে মিডিয়াটেক হেলিও G88, যা কিনা একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। এর পাশাপাশি ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 রয়েছে। এছাড়া ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। এছাড়া গাইস ফোনটি কিন্তু আমরা ডুয়েল ভেরিয়েন্টে পেয়ে যাব, অর্থাৎ একটি 8GB 128GB র্যাম ভেরিয়েন্ট এবং 8GB 256GB ভেরিয়েন্ট। ফোনটির র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং রম টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। গাইস এই 8GB 128GB ভেরিয়েন্টটির প্রাইস কিন্তু থাকছে 17,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে, অর্থাৎ আনঅফিসিয়াল আপনারা পেয়ে যাবেন। এবং 8GB 256GB ভেরিয়েন্টটি 19 থেকে 20,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো বেস ভেরিয়েন্ট যেহেতু 8GB থাকছে, তো আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকগুলো অ্যাপস একসাথে রান করতে পারবো এবং মাল্টিটাস্কিং কোনো রকমের সমস্যা দেখা দেবে না। এছাড়া মিডিয়াটেক হেলিও G88 কিন্তু মোটামুটি ভালো লেভেলের একটি গেমিং প্রসেসর, অর্থাৎ একবারে কিন্তু হাই লেভেলের গেমিং আপনারা করতে পারবেন না, কিন্তু টুকটাক ডিসেন্ট টাইপের গেমিং কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, অর্থাৎ পাবজি টাইপের গেমগুলো কিন্তু মোটামুটি লো টু মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন এবং পেস, ফ্রি ফায়ার এইসব টাইপের গেমগুলো কিন্তু আপনারা ভালো সেটিংসে ভালো গ্রাফিক্সের সাপোর্টে খেলতে পারবেন এবং যথেষ্ট স্মুথলি কিন্তু গেম প্লেগুলো করা যাচ্ছিল, কোনো রকমের ফ্রেম ড্রপ ইস্যুও দেখা যাচ্ছিল এবং 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু স্মুথলি প্লে করা যাচ্ছিল। এছাড়া গ্রাফিক্সের কোয়ালিটিও যথেষ্ট ভালোই ছিল এবং ডিসপ্লের কোয়ালিটি যেহেতু ভালো, সেহেতু দেখতেও ভালো লাগে। তো মোটামুটি ভালো ডিসেন্ট টাইপের একটি এভারেজ গেম প্লে আপনারা ফোনটি থেকে করতে পারবেন।
এছাড়া গাইস ফোনটিতে কিন্তু আপনারা আপ টু 8GB ভার্চুয়াল র্যামের সাপোর্টও কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ 8GB তো ফোনের র্যাম থাকছে, এছাড়া আরো 8GB পর্যন্ত আপনারা এক্সপেন্ড করতে পারবেন। তো অনেকটাই অ্যাডভান্টেজ কিন্তু এখান থেকে রয়ে গিয়েছে। ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ব্যাক সাইডে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যার মেইন ক্যামেরাটি থাকছে 50 মেগাপিক্সেলের, যাতে কিনা স্যামসাং আইসোসেল JN1 সেন্সর ইউজ করা হয়েছে। এছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। এই ফোনটিতে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন সবকিছু এসেনশিয়াল জিনিসগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে, যেমন 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, এছাড়া আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। এছাড়া গাইস বেস ভেরিয়েন্ট থাকছে 8GB আপ টু 8GB ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট রয়েছে, আরো অ্যাডভান্স লেভেলের কিন্তু একটি গেমিং প্রসেসরও রয়েছে। তো মোটামুটি ভালোই কিন্তু একটি কনফিগারেশন এখানে প্রোভাইড করা হয়েছে। তো এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি, 50 মেগাপিক্সেলের মাধ্যমে আমরা কিন্তু ডে লাইটে খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারবো এবং এর ডিটেলস এবং ন্যাচারাল টাইপের ছবি কিন্তু ভালোই প্রোভাইড করছিল, এবং নাইট কন্ডিশনে গেলেও কিন্তু মোটামুটি ডিটেলসটা ধরে রাখতে পারছিল, এবং নাইট মোড অন করে নিলে কিন্তু আরো পারফেক্ট একটি ছবি আপনারা পেয়ে যাবেন। এছাড়া আলট্রা ওয়াইডের মাধ্যমে কিন্তু যথেষ্ট ন্যাচারাল টাইপের কিন্তু ছবি তোলা যাচ্ছিল, তেমন কোনো কালার শিফটিং দেখা যায়নি। এছাড়া ম্যাক্রো শুটারটিও কিন্তু এভারেস্ট টাইপের ফটোশুট করতে সাহায্য করে। এছাড়া ফোনটির মাধ্যমে কিন্তু আমরা পোর্ট্রেট মোডেও ভালো রকমের ছবি তুলতে পারবো। কিছুটা কালার শিফটিং এখানে দেখা দিলেও এজ ডিটেকশনটা কিন্তু যথেষ্ট ভালো রকম ভাবে ধরে রাখতে পারছিল। এবং ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা এখানে 1080-তে 30 FPS পর্যন্ত ভিডিও শুটে সাপোর্ট পেয়ে যাব, কিন্তু এখানে কমতি রয়েছে যে এখানে অনেকটাই শেকি টাইপের ভিডিও পাওয়া যাচ্ছিল, তেমন স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছিল না, যেহেতু মাত্র 30 FPS থাকছে। তো এখান থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট করলে ভালো হতো। অপরদিকে 8 মেগাপিক্সেলের একটি পাঁচল সেলফি ক্যামেরা তো রয়েছে সামনের দিকে, যার মাধ্যমে আমরা মোটামুটি ভালোই কিন্তু সেলফি ক্লিক করতে পারবো। কালার টোনটা যথেষ্ট ভালো রাখে ফেসের, কিন্তু কিছু ক্ষেত্রে অর্থাৎ ইনডোর কন্ডিশনে বেশিরভাগই হচ্ছে ফেসটা কিছুটা স্মুথ করে দিচ্ছিল, কিন্তু ডিটেলসেরও কিছুটা ঘাটতি পাওয়া গিয়েছে, কিন্তু ডেলাইট কন্ডিশনে এমন কোনো সমস্যা দেখা দেয়নি। মোটামুটি ভালো টাইপের আমরা এখান থেকে সেলফি দেখতে পারবো। এবং ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে এখানেও কিন্তু আমরা 1080-তে 30 FPS পর্যন্ত সাপোর্ট পেয়ে যাব, যেটা কিনা অন অ্যান এভারেজ বলা যেতে পারে। তো গাইস এই ফোনটিকে কিন্তু ওভারঅল একটি সাপোর্ট দেওয়ার জন্য এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে, যাতে কিনা মাত্র 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করা হয়েছে। অর্থাৎ 18 ওয়াটের মাধ্যমে কিন্তু এখন বর্তমানে 2 ঘন্টার মতো চার্জিং টাইম লেগে যায়, কিন্তু ব্যাকআপ কিন্তু আপনারা অনেক ভালো পেয়ে যাবেন। এখানে প্রায় 1 দিনের বেশি 1.5 দিনের মতো আপনারা ইজিলি ব্যাকআপ তুলতে পারবেন, কিন্তু চার্জ করতে একটু সময় লেগে যাবে। তো গাইস এই ফোনটি যদি আপনাদের প্রায়োরিটি হয়ে থাকে ডিজাইনের দিক থেকে এবং ক্যামেরার দিক থেকে মোটামুটি ভালো একটি ক্যামেরার দরকার, এছাড়া পারফরমেন্সে আপনারা ডিসেন্ট টাইপের একটি গেমিং করে থাকবেন এবং ভালো একটি ব্যাটারি লাইফেরও দরকার আছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটি ইজিলি চুজ করতে পারেন। যেহেতু 17 থেকে 18,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, তো প্রাইসটা আরেকটু কিছু ড্রপ হলে মনে হয় আরেকটু বেটার কনফিগারেটি হতো। তো আহামরি কিন্তু ডিসেন্ট টাইপের একটি ফোন আমি বলবো অন এন এভারেজ। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব এখনই করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।